the air, humming softly to the leaving. হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। কিছুদিন আগে আমি একটা শর্ট ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি তোমাদের বলেছিলাম যে আমরা গিয়েছিলাম নেপাল ঘুরতে। আজকের ভিডিওতে আমি সমস্ত কিছু ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করব। আমরা নেপালের কোথায় ঘুরতে গিয়েছিলাম, কিভাবে গিয়েছিলাম, আর সঙ্গে আমাদের মোটামুটি কত খরচ হয়েছিল। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করো না, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। আশা করছি ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হবে। চলো প্রথমেই বলি আমরা নেপালের কোথায় ঘুরতে গিয়েছিলাম। আমরা বেসিক্যালি নেপালের একটা পার্কে ঘুরতে গিয়েছিলাম যার নাম হচ্ছে হ্যাপিল্যান্ড পার্ক, যেটা নেপালের সমস্ত পার্কের মধ্যে একটা পপুলার পার্ক। তোমরা ইউটিউবে আমার ভিডিওটা ছাড়াও আরও অনেক ভিডিওতে দেখতে পারবে। এই পার্কটা সম্বন্ধে অনেক ভিডিও রয়েছে। আমিও ইউটিউব দেখেই এই জায়গাটাকে সিলেক্ট করেছিলাম ঘুরতে যাওয়ার জন্য। আসলে নেপালের আরও অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো আরও অনেকটা দূরে নেপালের ভেতরে, কিন্তু সেগুলোতে যাওয়া আমাদের পক্ষে এখন পসিবল ছিল না, কারণ আমার শরীরটা একটু খারাপ আর আমি গাড়িতেও সেভাবে ট্রাভেল করতে পারি না, তাই আমি আর রিস্ক নিই। আমরা কিছুদিন ধরে প্ল্যান করছিলাম শিলিগুড়ির আশেপাশে একদিনের জন্য ঘুরতে যাওয়া যাবে এরকম একটা জায়গা। তবে যে জায়গাগুলো খুব সুন্দর, যে জায়গাগুলো পপুলার, সেগুলো একটু ভেতরে, আর সেগুলোতে আমাকে ট্রাভেল করে যেতে হতো গাড়িতে। সেই জন্য আমরা ডিসাইড করলাম নেপালে যাওয়ার। আর নেপালের এই হ্যাপিল্যান্ড পার্কটা জানার পরে আমরা এখানেই সিদ্ধান্ত নিলাম যে যাব। এবার এই যে হ্যাপিল্যান্ড পার্কে, এখানে তোমরা নিজেদের পার্সোনাল গাড়ি অথবা বাসে করেও যেতে পারো, অথবা যে লোকাল গাড়িগুলো থাকে যেমন ম্যাজিক টাইপের যে গাড়িগুলো হয় সেগুলোতে করেও যেতে পারো। কিন্তু আমি যেহেতু বাসে ট্রাভেল করব না বা লোকাল যে গাড়ি রয়েছে সেগুলোতেও যাব না, সেই জন্য আমাদের পরিচিত একজনের মারফতে আমরা একটা গাড়ি ঠিক করি, যেটা হচ্ছে একটা অটো। আর এই অটো করে আমরা প্রথমে চলে যাই বর্ডারে, নেপাল বর্ডারে। আর নেপালে যেতে গেলে তোমাদের যে জিনিসটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে একটা লিগাল আইডি। তো আমরা আধার কার্ড নিয়ে গিয়েছিলাম আর সেটা আমাদের চেক করেছিল। তারপর বর্ডারটা ক্রস করার পরে প্রত্যেক গাড়ির জন্যই ভাউচার কাটতে হয়, আর এগুলোর প্রাইসগুলো বিভিন্ন রকমের হয়ে থাকে। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, 3 চাকা গাড়ির ক্ষেত্রে কোনো ভাউচার ওরা দেয় না, মানে 3 চাকা গাড়ি ওখানে অ্যালাউ করে না। যেহেতু আমরা অটো করে গিয়েছিলাম তাই আমরাও কিন্তু ভাউচার পাইনি। আর তারপরে আমাদেরকে একটু ঘুরে যেতে হয়েছিল, মানে আমাদের ওখানে একটু টাইম ওয়েস্ট হয়েছিল। কিন্তু তোমরা যারা গাড়িতে চড়তে পারো তাদের কোনো অসুবিধা নেই, তোমরা ওখান থেকে ভাউচার কেটে সরাসরি হ্যাপিল্যান্ড পার্কে চলে যেতে পারো। আর বর্ডার থেকে হ্যাপিল্যান্ড পার্ক কিন্তু বেশ অনেকটাই দূর। আর যেটা বলার, নেপালের রাস্তা কিন্তু একেবারেই ভালো না। যেহেতু আমাদের গাড়ির ভাউচার আমরা পাইনি, যেহেতু আমরা অটো করে গিয়েছিলাম আগেই বললাম, তো সেই জন্য আমাদেরকে সেই অটোটাকে আবার পার্ক করতে ইন্ডিয়াতেই ফিরে আসতে হয়েছিল। মানে আমরা বর্ডার ক্রস করার পর ভাউচার কাটতে গিয়ে যখন দেখলাম যে আমাদের 3 চাকা অ্যালাউ করবে না, তখন আমরা আবার ওই গাড়ি নিয়ে ইন্ডিয়াতে এসে পার্ক করেছি। মানে বর্ডার ক্রস করে তারপরে ইন্ডিয়াতে এসেই সেই গাড়িটাকে রাখতে হয়েছে। ওখানে তোমাদের ইন্ডিয়ান গাড়ি পার্ক করার কোনো ব্যবস্থা নেই। তারপরে যাই হোক, আমরা ওখানকার একটা টোটো ধরে সেখান থেকে আরও কিছুটা ভেতরে যাই। আর তারপরে ওখান থেকে একটা গাড়ি ঠিক করা হয়, যেটা আমাদের ইন্ডিয়ান টাকায় 1300 টাকা নিয়েছিল ভাড়া আমাদের সারাদিন ওই হ্যাপিল্যান্ডে ঘোরানোর জন্য। এবার সেই গাড়িটা ছিল অটোর মতোই, একটু অন্যরকম, তবে 4 চাকা নয়, মানে টাটা সুমো বা ওই টাইপের গাড়ি নয়। তো তোমরাও সেখান থেকে পেয়ে যাবে হয়তো। তবে আমার যেটা বলার সেটা হচ্ছে, তোমরা যদি নিজের পার্সোনাল গাড়ি করে যাও তাহলেই ভালো, অথবা বাসে করেও যেতে পারো, সেক্ষেত্রে তোমাদের ভাড়াটাও অনেক কম পড়বে। তবে আমরা যেহেতু অটো করে গিয়েছিলাম তাই আমাদের ভাড়াটাও অনেকটা বেশি পড়ে গিয়েছিল, মানে ওভারঅল খরচটা আমাদের একটু বেশি হয়েছিল। আমরা যে অটো করে বর্ডার অবধি গিয়েছিলাম, আবার বর্ডার থেকে বাড়িতে ফিরে এসেছিলাম সন্ধ্যাবেলায়, সেই অটোতে আমাদের ভাড়া নিয়েছিল 1500 টাকা। আর এটা আমাদের চেনা জানাই ছিল। ওই দাদা ভালো নেপালি বলতে পারে, তো আমাদের কোনো অসুবিধা হয়নি, উনি আমাদের সাথেই গিয়েছিল। আর পরে যে অটোটা আমরা ঠিক করেছিলাম একদম হ্যাপিল্যান্ড পার্কে যাওয়ার জন্য বর্ডারের পরের থেকে,
কারণ আমি তো আগেই বললাম যে আমাদের ইন্ডিয়ান অটো ওখানে অ্যালাউ করেনি 3 চাকার জন্য, সেই জন্য আমাদের টোটো করে কিছুটা দূর গিয়ে তারপর আবার অটো করতে হয়েছিল, মানে অটো টাইপের একটা গাড়ি। তো সেখানেও বার্গেনিং করে সমস্ত কিছু ঠিকঠাক ওই দাদাটাই করে দিয়েছিল, তো আমাদের সেরকম কোনো অসুবিধা হয়নি। আর আমি তো বারবারই বলছি যে তোমরা যদি পার্সোনাল গাড়ি করে যেতে চাও তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর তাছাড়া বাসে করেও যেতে পারো, তাতেও অসুবিধা নেই, বরঞ্চ তাতে খরচটা অনেকটা কম পড়বে। তো এবার চলো যাওয়া যাক হ্যাপিল্যান্ড পার্কে। তো আমরা পার্কে মোটামুটি 1টা নাগাদ গিয়ে পৌঁছেছিলাম, আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আর হ্যাপিল্যান্ড পার্কে প্রত্যেকের এন্ট্রি ফি হচ্ছে 125 টাকা করে আমাদের ইন্ডিয়ান কারেন্সি থেকে। আর তার আগে আরেকটা কথা আমি যেটা বলবো, তোমরা বর্ডারের ওখানে মানে বর্ডার ক্রস করে কিছুটা এগিয়ে আসলে তোমরা টাকা এক্সচেঞ্জের একটা জায়গা দেখতেই পাবে। তো তোমরা সেখানে টাকা এক্সচেঞ্জ করে নিতে পারো, ইন্ডিয়ান টাকা দিয়ে তোমরা নেপালি টাকা নিয়ে নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। অথবা তোমরা নাও করতে পারো, কারণ নেপালে কিন্তু ইন্ডিয়ান টাকা চলে, যে একেবারে তোমরা সেখানে ওটা চালাতে পারবে না সেরকমটা কিন্তু একেবারেই নয়। তো আমরা আমাদের টাকা মানে আমাদের ইন্ডিয়ান টাকা দিয়েই ওখানে খরচ করেছি, তো আমাদের কোনো অসুবিধা হয়নি, ওখানে ওরা সেটা নিয়েছে। হ্যাপিল্যান্ড পার্কে তোমরা অনেক কিছু দেখতে পারবে আর অনেক অনেক ফটো তোলার জায়গা রয়েছে। তো যারা ফটো তুলতে ভালোবাসো তাদের এই পার্কটা কিন্তু বেশ ভালো লাগবে। আর 125 টাকার টিকিটে তোমরা 2টো রাইডস এখানে ফ্রি পাবে। অনেক কিছু রাইডস এখানে রয়েছে, তার মধ্যে তোমরা 2টো রাইডস ফ্রি পাবে, সেটা হচ্ছে একটা জায়েন্ট হুইল আর একটা কলম্বাস বলে একটা রাইডস রয়েছে, সেই দুটো তোমরা ফ্রি পাবে। বাকি সমস্ত কিছুতে তোমাদেরকে আবার টিকিট কেটে নিতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপার বলতে গেলে আমি যেটা বলবো, তোমরা বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া নিয়ে যেতে পারো, ওখানে বসার জায়গা রয়েছে অনেক, সেখানে বসে তোমরা সেই খাবারটাকে এনজয় করতে পারো। আর ওখান থেকে কিনে খেতে গেলে আমার মনে হয় কস্টটা একটু বেশি পড়বে আর পেটও ভরে না বাইরের খাবার খেলে। আর ফ্যামিলি নিয়ে গেলে ওখানে বসে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা হবে। আর তাছাড়া তোমরা যদি সেখান থেকে খেতে চাও সেটাও করতে পারো। এছাড়া যারা ওখানে গিয়ে নেপালি ড্রেস পরে ছবি তুলতে চাও তারা কিন্তু তুলতে পারো। একদম পার্কে ঢুকেই ডান দিকে একটা কাউন্টার মতো আছে, সেখানে নেপালি ড্রেস পাওয়া যায়। আর 70 টাকা করে শুরু নেপালি ড্রেস, আর ভ্যারাইটি অনুযায়ী আরও বেশি দাম হয়। আর ওখানে ছবি তুলেও দেয় ওরা, সেই জন্য ওদের আলাদা পেও করতে হয়। আর ড্রেসটা পরে তোমায় আধ ঘন্টা সময় দেবে, তুমি তার মধ্যে ছবি তুলতে পারো বা ভিডিও করতে পারো। পার্কটার মধ্যে সুইমিং পুল রয়েছে, জিপ লাইনও রয়েছে। জিপ লাইনে চড়ার জন্য পার হেড তোমাদের 500 টাকা করে পে করতে হবে। আমরা আর সেগুলোতে চড়িনি, শুধুমাত্র একটা ফ্লাওয়ার দোলনা সেটাই চড়েছিলাম। পার হেড আমাদের 35 টাকা করে লেগেছে ইন্ডিয়ান কারেন্সিতে। ওই ফ্লাওয়ার দোলনাটায় উঠলে তোমাদের 25 সেকেন্ডের একটা ভিডিও ওরাই করে দেবে, সঙ্গে ছবিও তুলে দেবে। ওই দোলনাটা কিরকম তোমরা যদি জানতে চাও তাহলে আমার একটা ছোট্ট ভিডিও পোস্ট করা আছে, তোমরা দেখতেই পারো। সেই ওভারঅল দিক থেকে বিচার করলে পার্কটা মোটামুটি, তোমরা যদি কলকাতার কেউ ইকো পার্কে যেয়ে থাকো তাহলে অলমোস্ট ওরকমই, তবে ইকো পার্কটা আরও বড় আর ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য একটা ভালো জায়গা। সব শেষে যেটা বলার, পার্কটা 7টা অবধি খোলা থাকে, রাত 7টা অবধি। আর এই ভিডিওটার মাধ্যমে আমি নেপালের হ্যাপিল্যান্ড পার্কের কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে ভিডিও ক্লিপ বেশি ছিল না, তবুও আমি ভিডিও ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে মেন ইনফরমেশনটা তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তাহলে চলো টাটা, এবার আইসক্রিম খেতে খেতে বাড়ি ফেরা যাক।